নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। গানের মাঝেই সংলাপ ঠুকিয়ে সত্যজিৎ রায় গানটিকে আরো অর্থবহ করে তুললেন। বাহ! খাসা! কি ভাষা! হালকা কথার মাঝে গানের গভীর তাৎপর্য নিয়ে এলো হীরক রাজার দেশে। সেখানকার রাজনীতি আর রাজা প্রজার কথা যেন সবসময়ই প্রাসঙ্গিক। এই অস্বাভাবিক বাস্তবতা মজার মোড়কে তুলে ধরতে কতই রঙ্গ দেখি দুনিয়ায় গাওয়ালেন শিল্পী অমর পালকে দিয়ে। হ্যাঁ, আজকের গল্প এই অমর পালকে নিয়ে। অমর পাল নিজেই তো অবাক, দ্বিধাও ছিল তার। ঠিক ঠিক পারবেন তো? সংলাপের পর আবার গাইছেন, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। পরিচালক ও গায়ক দুজনেরই বয়স তখন ৬০-এর আশেপাশে এবং কিছুদিন আগেই সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পূর্ণ হলো। আর অমর পালের জন্ম শতবর্ষের সূচনাও হলো ঠিক তার জন্ম শতবর্ষ মানে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষের পরের বছর। সিনেমায় গান অমর পাল এর আগেও অনেক গেয়েছেন, কিন্তু সত্যজিতের এই সিনেমার প্রসঙ্গ উঠলেই তার গর্ববোধ বোঝা যেত। এ একদিক। আবার লোকসুরের বিস্তার আর হরেক বিষয় তার গলায় মোহিনী মায়ায় জড়িয়ে পড়ত। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই গুনগুন করে গাইতে লাগলেন কথা বলার ফাঁকে ফাঁকে। মাঝে মাঝেই শোনা যেত এই গান তার গলায়। নানা কথার মাঝে তিনি কখনো বলেছেন, লোকায়ত সুর থেকেই তো আমাদের সঙ্গীতের সৃষ্টি। লোকসঙ্গীত যে সঙ্গীতের শিকড় তা বলতেন নির্লিপ্ত ভঙ্গিতে, কিন্তু উদ্ভাসিত হয়ে উঠত চোখমুখ। কথা আর সুরে অনাবিল আবেগে আত্মস্থ হয়ে যেতেন তখন। বয়স বা বার্ধক্যের কোনো ছাপ পড়ত না অভিব্যক্তিতে। অমর পালের আতিশয্যহীন সাবলীল স্মৃতিচারণাও লোকগানের মতো মাটির গন্ধমাখা সতেজতারই সন্ধানী। 2019-এর 20শে এপ্রিল তার প্রয়াণের কিছুক্ষণ আগেও ছিলেন নিত্য কাজে উদ্বেগহীন। তবু শতায়ু জীবনের বছর দুয়েকের কাছাকাছি সময়েও তিনি গানের কথায় উদ্বেল হতেন, কথার ভিড়ে হারিয়ে যেতেন। তার জীবনের অভিজ্ঞতার ভাঁড়ার ছিল বিস্তৃত ও স্বচ্ছ। অনুচ্চ তারে বাঁধা হলেও তার জীবন পরিক্রমা ছিল পল্লী গানের গরিমায় মশগুল। কথায় কথায় দুই বাংলারই স্মৃতি জড়িয়ে থাকত তাঁর। ওপার বাংলার তিতাস নদীর পাড়ে ব্রাহ্মণবাড়িয়ার শৈশব থেকে যৌবনের প্রথম ভাগ কেটেছে তার। কলকাতায় এসে থিতু হলেন ২৬ বছর বয়সে। তখনকার কুমিল্লা জেলার ওই ছোট জনপদের পথ মাঠ ঘাটের গানের সুর তার মনকে দখল করে নিয়েছিল। ছোটবেলায় লেখাপড়ার একেবারেই মন ছিল না, স্কুলে যেতেও ইচ্ছে হতো না। স্কুলে যাওয়ার পথে ছিল কলের গানের দোকান এবং সেখানে গানও বাজত। ওখানেই বই হাতে গান শুনতে শুনতে বুঁদ হয়ে থাকতেন ছোট্ট অমর। বাড়ির কাছেই বেতের গাছ ছিল, সেই বেত দিয়ে মাস্টারমশাইরা তাকে বহুবার মেরেছেন। তার জন্ম ১৯২২-এর ১৯শে মে। ৯ বছর বয়সেই তার বাবা প্রয়াত হন। তবে ওই যেখানে গান হচ্ছে, কোথাও কবিগান, কোথাও কৃষ্ণলীলা, কোথাও যাত্রা, সেখানেই তিনি পালিয়ে যেতেন। এদিকে আবার বাড়িতে জ্যাঠামশাইয়ের আখড়া ছিল, সেখানে তিনি বাউল গানের আসর বসাতেন। বাবা গাইতে পারতেন না, তবে সমজদার ছিলেন। কালে কীর্তন মালসি গান শুনতে ভালোবাসতেন। ঝোঁক ছিল বছর বছর বাড়িতে জারি গানের আসর বসানো। মা দুর্গা সুন্দরী কিন্তু ভালোই গাইতেন। বিয়ের গান, পুজো পার্বণ, অনুষ্ঠানে মেয়েলি গান, কত সব। গানের সুরের সঙ্গে অমরের সখ্য আশৈশব। তিনি বলতেন, কেন আমার গানটা প্রাণ পেয়েছে জানো? আমি নিজে চোখে দেখেছি। বৈষ্ণব বৈষ্ণবী শীতের সময় গাইতেন, জাগো হে এই নগরবাসী। প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে গৌরচাঁদ নাচিয়া বেড়ায় রে, বা রাই জাগো গো। তাঁর গানের জীবন ১৯৪২ থেকে শুরু হলেও ১৯৫১ সালে প্রথম আকাশবাণীতে গেয়েছিলেন শচীন ভট্টাচার্যের লেখা ভাটিয়ালি সুর, কোনো গ্রামের কন্যা গো, যাইবা কোন গ্রামে গো, ওই দেখো গো দিনের সুরজ গাছের মাথায় নামে। যখন তার বয়স ২০, ব্রাহ্মণবাড়িয়াতেই
এই শচীন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ হয় পাশের বাড়ির ঝুলনের অনুষ্ঠানে। সে বাড়িরই সুরেন্দ্র সূত্রধর শচীনবাবুকে বললেন, এর গলাটা কিন্তু খুব ভালো, ও গান করতে পারে। একাধারে বড় কবিরাজ আবার গীতিকার শচীন ভট্টাচার্যের অবদান তার প্রতিভার স্ফুরণের সবচেয়ে বেশি। শচীনবাবু গান শুনে অমর পালকে নিয়ে গেলেন ব্রাহ্মণবাড়িয়াতেই উস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই উস্তাদ আয়াত আলী খাঁর কাছে। তারপর দেশ স্বাধীন ও ভাগ হয়ে গেল। শচীন ভট্টাচার্যের সঙ্গে পাকাপাকি ভাবে চলে এলেন কলকাতায়। তারপর স্থায়ী বসবাস টলিগঞ্জ এলাকায়। এখানে এসে আবার শচীনবাবু অমর পালকে নিয়ে গেলেন ওপার বাংলারই তাদের এলাকায় বসতি ছিল এমন সঙ্গীতশিল্পী দুই ভাই মণি চক্রবর্তী ও সুরেন চক্রবর্তীর কাছে। সুরেন চক্রবর্তী ছিলেন লোকসঙ্গীতের অসামান্য প্রাজ্ঞ শিল্পী। তার গভীর প্রভাব পড়ে অমর পালের সঙ্গীত জীবনে। আধুনিক বাংলা গানের উজ্জ্বল সেই সময় পর্বে শচীন দেব বর্মনের গান, আব্বাস উদ্দিন আহমেদের গান সব সময় তার মনকে টানতে লাগলো। আবার নিমাই দাঁড়া রে, নিমাই দেখি রে তোমারে, অনন্তবালা বৈষ্ণবীর এমন গানের মুগ্ধতা তেমনি সারা জীবন বয়ে চলেছিলেন। গ্রামীণ জীবন আর সুরেই ছিল তার আকুলতা। কথা প্রসঙ্গে তিনি কখনো বলেছেন, একজন মুসলমান ভিখিরি, সে অন্ধ, সে আমাদের ব্রাহ্মণবেড়িয়া স্টেশন থেকে টাউনে ঢুকতে একটা খাল পড়ে, খালটা মেঘনায় পড়েছে, তাই ওই খালের ওপর একটা ব্রিজ ছিল লোহার, ওই ব্রিজের পাশে বসে আর তার পাশে ওর মেয়েটাও বসে থাকতো, গান গাইতো। আরে মুসলমান বলে আল্লাহ, হিন্দু বলে হরি, দয়ানি করিবা আল্লাহ, দয়ানি কবিরাও। এইটা আমার ভগবানের আশীর্বাদ। সুরটা টেনে নিল। মাটির গন্ধ মেশা সেই সব গানের সুরে সুরে সিদ্ধান্ত নিলেন, গাই তো পল্লী গীতি গেয়েই মরব, আর বাঁচব তো পল্লী গীতি গেয়েই বাঁচব। সে কথা সারা জীবন বলেওছেন গর্বের সঙ্গে। সঙ্গীত জীবনে প্রভাতী গান, ভাটিয়ালি গান আর শ্যামা সঙ্গীতও গাইতেন রেডিওতে। একবার বিশেষ প্রয়োজনে জ্ঞানপ্রকাশ ঘোষের তত্ত্বাবধানে রেডিও স্টেশনে খালি গলায় ভাটিয়ালি গান গাইলেন। এ ভবসাগরে কেমনে দিব পাড়ি রে, দিবা নিশি কান্দিরে নদীর কূলে কূলে। এমন কত অভিজ্ঞতার ঝুলি তাঁর। সিনেমায় এরপর গেয়েছেন অপরেশ লাহিড়ীর সুরে ও আমার দেশের মাটি ছবিতে, তারপর দেবকী কুমার বসুর ছবি সাগর সঙ্গমে। এ ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রায়চাঁদ বড়াল। পরে তপন সিংহের হাঁসুলি বাঁকের উপকথা, অরুন্ধতী দেবীর মেঘ ও রৌদ্র, পীযূষ বসুর শিউলি বাড়ি ইত্যাদি বহু সিনেমায় নেপথ্য শিল্পী হিসেবে গান গেয়েছেন তিনি। আত্মতৃপ্তি নিয়ে স্মরণ করতেন, বম্বেতে একবার অনুষ্ঠানের শেষে রাজ কাপুর বলেছিলেন যে, আপনি ভাগ্যবান, সত্যজিৎ রায়ের ছবিতে আপনি কাজ করেছেন। সেই হীরক রাজার দেশের গানে অমর পালের একবারের গাওয়াতেই ঠিকঠাক রেকর্ড হয়ে গেল। তার অজস্র গানের রেকর্ড, ক্যাসেট ও সিডি রয়েছে। জনপ্রিয় এই গায়ক দেশের নানা জায়গা ছাড়াও আমেরিকা ও জাপানের মানুষদের তার লোকগানের সুরে মুগ্ধ করেছেন। পিতৃকুল ছিলেন ব্যবসায়ী। মা ভাবলেন ছেলে বখাটে হয়ে যাবে, তাই এক আত্মীয়কে তার ব্যবসার কাজে অমরকে সঙ্গে নিতে বললেন। চট্টগ্রাম, কলকাতা দু একবার ঘুরেও এসেছেন কিশোর অমর, কিন্তু তখনই তো তার মন গানের সুরে ঘুরপাক খাচ্ছে। ব্রাহ্মণবেড়িয়ার টাউন ক্লাবে একটা রেডিও ছিল। যখন গান হতো বাইরে ঠায় দাঁড়িয়ে শুনতেন। পালিয়ে একবার যখন কলকাতায় এসেছিলেন, একজনের সঙ্গে ঘটনাচক্রে যোগাযোগে বড়বাজারে এসে একাই কিছুদিন ছিলেন 16 বছরের অমর। ইডেন গার্ডেনে গিয়ে বসে থাকতেন আর রবীন্দ্র কাননে যেতেন, কারণ ধারণা ছিল সেখানে গেলেই বোধহয় কে.এল. সাইগল, প্রমথেশ বড়ুয়া, পঙ্কজ কুমার মল্লিক, কানন দেবীকে দেখা যাবে। আবার ফিরলেন ব্রাহ্মণবেড়িয়াতে। মায়ের এক মামা রংপুরে ব্যবসা করতেন। তিনি রংপুর থেকে অমরকে লালমনিরহাট নিয়ে গেলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। সেখানে দুদিন কাজ আর বাকি সময় ফাঁকা। একটা চায়ের দোকান দিলেন। সেই সময়ে শুনলেন শচীন দেব বর্মন আর রবীন মজুমদার আসছেন রংপুর কলেজে গান গাইতে, কিন্তু ঢোকার উপায় নাই। বাইরে থেকে শুনলেন শচীন কর্তা গাইছেন, চোখ গেল চোখ গেল চোখ গেল পাখিরে।
পদ্মার ঢেউরের মতো সব গান। বাংলার মাটি ও গানই তাকে বিভোর করে রাখত। লোকগানের প্রতি এই টান তার কখনো কমেনি। এই আকুতি আর সঙ্গীত ধারাকে লোকসুরের মায়াজালে ধরেছেন তিনি। তার গায়নে প্রভাতী আর ভাটিয়ালির সুর ও ভৈরব অন্য মাত্রা দিয়েছে। তার অননুকরণীয় মোহাচ্ছন্ন গায়কী অনন্য রূপ পেয়েছিল তার জীবনযাপনের মতো সরল স্বতঃস্ফূর্ত প্রকাশে। অমর পালের স্বীকৃতি ও সম্মাননা ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, বিশ্ববিদ্যালয় প্রদত্ত ডিলিট রাজ্যের সঙ্গীত মহাসম্মান বা লালন পুরস্কারের মধ্যে আটকে থাকেনি। তার জীবন পরিক্রমা ছিল সুরের খোঁজে বহমান, মায়া জড়ানো মুখচ্ছবি, প্রকৃতির নিস্তরঙ্গ বহমানতা, গ্রাম জীবনের আলো আঁধারির স্পন্দন ছিল তার স্বরে ও সুরে। বাঙালিকে প্রাণের আরাম দিয়েছেন তিনি। 7 দশকের বেশি এই লোকগানেই আত্মস্থ ছিলেন। পূর্ববঙ্গের লোকগানের সুরেলা মেজাজ আর গায়কীর সহজিয়া ঘরানার স্মরণীয় ও অবিসংবাদী বাহক ছিলেন অমর পাল। আমাদের চ্যানেলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য রইল এই গল্পের মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ রাখলাম। আর যদি আমাদের ইনফরমেশন উপস্থাপনা এতটুকু আপনাদের মন জয় করতে পারে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে এই গল্পগুলো আমরা পৌঁছে দিতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।